Hello everyone. As the title suggests, আজকে আমরা শিখব রিডিং কম্প্রিহেনশনের যে প্যাসেজটা সেই প্যাসেজটা থেকে কিভাবে এফিশিয়েন্টলি আমরা ইনফরমেশনস বের করতে পারি। অ্যান্ড আমরা ফর্মালি 6টা নিয়ম শিখবো মোটা দাগে, 6টা টেকনিক বা 6টা মেথড শিখবো। অ্যান্ড দেন আমি কিছু কথা বলবো as to how I use those 6 methods that helps me efficiently solve the passage in my questions, in my exam. Okay, so let's get started. আমরা ফার্স্ট এখানে একটা স্যাম্পল ভার্বাল সেকশনের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আমি র্যান্ডমলি একটা ইউনিভার্সিটির স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে রাখছি এখানে, কোন ডিপার্টমেন্ট আমি জানি না। এটা আমরা পরে সলভ করব। আগে আমরা মেথড গুলো শিখি, দেন আমরা সেই মেথডটা অ্যাপ্লাই করে এই প্যাসেজটা সলভ করব, এবং তাহলে আপনারা হয়তো জানতে পারবেন আপনাদের এক্সামে আপনারা জিনিসটা কিভাবে এফিশিয়েন্টলি সলভ করতে পারেন। ক্লাসের শুরুতে আমি বলেছিলাম মেথড হচ্ছে ইন টোটাল 6টা। প্রথম যে মেথডটা আমরা ফলো করব সেটা হচ্ছে গিয়ে স্ক্যানিং। আমার হ্যান্ডরাইটিং বাজে, এই জন্য আমি দুঃখিত। আমি এখনো ডিজিটাল মিডিয়ায় লিখে অভ্যস্ত হই নাই, সো বিয়ার উইথ মি। পড়া তো যায়, আই হোপ বুঝতে পারবেন। স্ক্যানিংটা কি? আমরা যখন একটা প্যাসেজ পাবো, সেই প্যাসেজটা কিছু একটা সম্পর্কে তো বলা থাকবে, রাইট? তো সেই প্যাসেজটার কি ইনফরমেশন হচ্ছে কি আমরা স্ক্যানিং স্টেজে বের করে ফেলবো। কি ইনফরমেশন, কি ইনফরমেশন অর কি পয়েন্টস, যেটা পরবর্তীতে আমাদেরকে প্যাসেজটাকে ইভ্যালুয়েট করতে হেল্প করবে। কিরকম হতে পারে? প্যাসেজটা যদি কোনো হিস্টোরিক্যাল ইভেন্টের জন্য হয়, তাহলে আমরা আচ্ছা লিখি, লেটস সে হিস্টোরিক্যাল ইভেন্ট। ইভেন্ট এই ক্ষেত্রে এখানে কি পয়েন্টগুলো কি কি হতে পারে? এর কি পয়েন্টস ক্যান বি ইয়ার্স, কোন সালে কি সংগঠিত হয়েছিল, বেসিক্যালি টাইম ফ্রেম। ইয়ার্স এখানে একটা কি পয়েন্ট হতে পারে। অথবা পার্সোনালিটিস, কোন পার্সনরা, একজন বা একাধিক মানুষ সেই ইভেন্টটাকে ডিকটেট করছে, মানে সেটাকে রুলিংটা করছে, পার্সন হইতে পারে এখানে একটা কি পয়েন্ট। অথবা ফ্র্যাগমেন্টেড যে ক্ষুদ্র ক্ষুদ্র ইনসিডেন্ট গুলা মিলায় পুরা হিস্টোরিক্যাল ইভেন্টটা ঘটছে, তার মানে ফ্র্যাগমেন্টেড ইনসিডেন্টস, ফ্র্যাগমেন্টস অফ ইনসিডেন্টস। এটা কিরকম হতে পারে? ধরেন দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ যদি আমাদের লাইক প্যাসেজের টপিকটা হয়, তাহলে কি দিয়ে শুরু হয়? ব্রিটিশরা চলে যায়, ব্রিটিশকে বিতাড়িত করা হয়, তারপর হচ্ছে ইন্ডিয়ার একটা নিজেদের একটা রাষ্ট্র হয়, বাট সেখানে হচ্ছে কি রিলিজিয়াস দাঙ্গা লাগার জন্য তারা ধর্মের ভিত্তিতে দুইটা ভাগ করা হয়, এবং ধর্মের ভিত্তিতে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান করার পরেও এখানে কিছু ডিসক্রিমিনেশন থেকে যায়, সেই জন্য বাঙালিরা হচ্ছে ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হিসেবে ইমার্জ করে ওয়েস্ট পাকিস্তানের থেকে আলাদা হয়ে গিয়ে, আবার এই ক্ষেত্রেও বাঙালিরা একদিনে ওয়েস্ট পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় নাই। ইট স্টার্টস উইথ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দেন ফলোড বাই দ্য মাস আপরাইজিং, দেন দ্য ইলেকশন, দেন ফাইনালি দ্য ওয়ার অফ লিবারেশন। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘটনাগুলো, এই সবগুলো সম্মিলিতভাবে আমাদের যে এই হিস্টোরিক্যাল ইভেন্ট অফ ইমার্জেন্স অফ বাংলাদেশ সেটাকে ফর্ম করছে। তো এই ফ্র্যাগমেন্ট ইনসিডেন্টস গুলো ওই প্যাসেজের জন্য আমার কি পয়েন্টস হতে পারে গেল। তারপর সেকেন্ড টপিক হচ্ছে সেকেন্ড মেথড। এগুলো একটা ইন্ডিভিজুয়াল মেথড। আই এম নট ক্লেমিং যে একটা প্যাসেজ আপনারা 6বার পড়ে দেন এই মেথড গুলো অ্যাপ্লাই করবেন। এই 6টা জিনিস আপনার একবার রিডিং বা 2বার রিডিং দেওয়ার সময় মার্ক করে রাখবেন, তাহলে কোয়েশ্চেন গুলো সলভ করতে ইজি হবে। সেকেন্ড মেথডটা হচ্ছে স্কিমিং। স্কিমিং কি? স্কিমিং এ আমরা বেসিক্যালি প্যাসেজটার মেইন আইডিয়া, প্যাসেজেস
main idea or the writer's suggestion. Writer's suggestion অথবা overall message. মেসেজটা আমরা এই মেথডের মাধ্যমে আইডেন্টিফাই করে রাখতে পারি। এখন একটা প্যাসেজে যে আপনি খালি ডেটা পাবেন বা হিস্টোরিক্যাল ইনফরমেশন পাবেন, ইভেন্টস পাবেন, সেমনটা না। প্যাসেজটা যেহেতু কেউ একজন লিখেছে, তার মানে সেই প্যাসেজ সম্পর্কে, সেই প্যাসেজে যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে, তার একটা অপিনিয়ন আছে, অ্যান্ড সে এই যে আমরা উপরের পার্টে মেজর ইনসিডেন্টস গুলো আলাদা করে রাখছি, যে কি পয়েন্টস গুলো আলাদা করে রাখছি, কি পয়েন্ট গুলোর মধ্যে কোন একটাকে সে মোর ইম্পর্টেন্স দেন আদার দিতে পারে। এটা হচ্ছে গিয়ে রাইটারের যে অপিনিয়ন। সেই রাইটারের অপিনিয়নটা যে আপনার অপিনিয়নের সাথে মিলতে হবে এমন না, কিন্তু প্যাসেজের মেইন আইডিয়াটা কিন্তু রাইটার সেট করেন, এজন্য এখানে রাইটারের অপিনিয়নটা প্যাসেজের ইম্পর্টেন্ট। অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটা থেকে একটা কোয়েশ্চেন থাকবে যে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দিস পার্টিকুলার ইনসিডেন্ট, অর হোয়াট ওয়াজ দ্য রাইটার ট্রাইং টু ইমপ্লাই। তো এই ক্ষেত্রে আমরা প্যাসেজের অপিনিয়েটেড যে সেন্টেন্স গুলো আছে ওগুলাকে চাইলে আন্ডারলাইন করে রাখতে পারি। এটা হচ্ছে কি স্কিমিং এ আমাদের দেখার উদ্দেশ্য। তারপর 3 নাম্বার টেকনিক হচ্ছে ইনফারেন্স। ইনফারেন্সে আমরা কি করি? ইনফারেন্সে হচ্ছে আমরা আমাদের নিজেদের অপিনিয়নটা এখানে এস্টাবলিশ করি। আপনি একটা প্যাসেজ পড়বেন, এখানে রাইটার তার একটা অপিনিয়ন দিবে, দ্যাট ডাজ নট মিন আপনার অলওয়েজ রাইটারের অপিনিয়নের সাথে এগ্রি করতে হবে। ইউ ক্যান আইদার এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য রাইটার ইন দ্য অপিনিয়ন। সাপোজ আমরা যে এক্সাম্পলটা নিয়ে কথা বলছিলাম, কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে, রাইটার মনে করলেন যে 1970 ইলেকশনটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ইমার্জেন্সির জন্য পিভটাল পয়েন্ট ছিল। ওই ইলেকশনের রেজাল্টটাই বাঙালিকে ওভাবে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে যাতে তারা মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হয়। এটা রাইটারের অপিনিয়ন হতে পারে, লেটস সে। দ্যাট ডাজন্ট মিন আপনার অপিনিয়ন এটাই হইতে হবে যে অ্যাকচুয়ালি ওই 1970s এর ইলেকশনটাই মুক্তিযুদ্ধের পিভটাল পয়েন্ট। আপনার মনে হইতে পারে যে না, 1969 এর ম্যাস অ্যাপ্রাইজিং এ হচ্ছে মানুষের অ্যাকচুয়াল মোটিভেশনটা ছিল, সেখান থেকে সেটা রেজাল্ট হিসেবে 1970s এর ইলেকশন আসে, এন্ড পরবর্তীতে সেটার কারণে মুক্তিযুদ্ধ হয়। তার মানে আপনার অপিনিয়নে মাস অ্যাপ্রাইজিংটা হচ্ছে মেইন পিভটাল পয়েন্ট। আবার কারো মনে হতে পারে যে না, মাস অ্যাপ্রাইজিংও না, তারও আগে 1952 এ যখন ভাষা আন্দোলন হয়েছিল তখনই বাঙালির ন্যাশনালিস্টিক স্পিরিট রেজ হয়। তার মানে এর আগ পর্যন্ত আমরা ফার্স্টে ডেটা কালেক্ট করলাম স্ক্যানিং এর মাধ্যমে, স্কিমিং এর মাধ্যমে আমরা রাইটারের সাজেশন কালেক্ট করলাম, আর ইনফারেন্সে আমরা হচ্ছে কনক্লুশন ড্র করব। ড্রয়িং কনক্লুশন about the passage অথবা form one's own opinion about the given text. Form one's own opinion about the given text or based on context. ফোর্থ যে মেথডটা আমরা ফলো করব, সেখানে অ্যাকচুয়ালি দুইটা পার্ট। ফোর্থ যে মেথডটা, সেখানে দুইটা পার্ট আছে। পার্ট দুটার নাম হচ্ছে কনোটেশনস এন্ড ডেনোটেশন।
আমরা ফার্স্টে কনোটেশন জিনিসটা কি এটা দেখি। ফার্স্ট পার্টে আসে আমাদের কনোটেশন। কনোটেশন আচ্ছা লিখে যখন ফেলছি এটাই পড়ি। কনোটেশন বলতে আমরা বোঝাই ইমপ্লাইড মিনিং। কোন একটা সেন্টেন্স বা টেক্সটের ইমপ্লাইড মিনিং। ইমপ্লাইড মিনিং অথবা আন্ডারলাইং মিনিং। অথবা আন্ডারলাইং মিনিং। In this case, a sentence says something, but it means something else, something deeper. তাহলে তো জায়গা শেষ। আমার কার্সর কই? Something else, something deeper. Something deeper than what was originally said. This can be irony or hopeful iteration. ধরেন আপনি কোন একটা বিষয় নিয়ে সার্কাজম করলেন, ইট ক্যান বি সার্কাজম অর আইরনি। অথবা ইট ক্যান বি সাম সর্ট অফ হোপফুল ইটারেশন। এটা আমার খুব ফেভারিট একটা এক্সাম্পল। ফার্স্ট আমরা এই পার্টটা নিয়ে একটু কথা বলি। সার্কাজম বা আইরনি কি জিনিস আমরা জানি, অ্যাকচুয়াল ঘটনাটা কি সেটা আমরা নিজেরা জানি, ভিতরে ভিতরে জানি, কিন্তু আমরা মুখে এক্সপ্রেস করতেছি কিন্তু অন্য একটা। ধরেন কোন একটা ব্যাপার নেগেটিভ, সে নেগেটিভ যে ব্যাপারটা নেগেটিভ এটা সবাই জানে, কিন্তু জিনিসটাকে আপনি মক করতে মকিং টোনে আপনি সেটাকে সম্পর্কে পজিটিভ বলেন। আই এম গোয়িং টু সে সামথিং ভেরি কন্ট্রোভার্সিয়াল, বাট আইরনি করতেছি যে আপনারা বুঝবেন। আওয়ামী লীগের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছিল। দিস ইজ লাইক দ্য পিক এক্সাম্পল অফ এন আইরনি। আমি এখানে লিখলাম না, থাক। আর হোপফুল ইটারেশন, হোপফুল ইটারেশন আমি ইউজ করতে চাই একটা ইডিয়ম। ইডিয়ম না, এটা বিবেক কবিতার পার্ট। মেঘ থেকে তোরা কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এখানে কি আমরা মেঘ নিয়ে কথা বলছি? আসলে কি আড়ালে সূর্য হাসে? সূর্য কি হাসে? নট রিয়েলি। তার মানে আমরা এখানে কথা যদিও বলতেছি মেঘ সূর্য হাসি নিয়ে, অ্যাকচুয়ালি মেঘ এখানে কি ইমপ্লাই করতেছে? মেঘ এখানে ইমপ্লাই করতেছে জীবনের দুঃখ কষ্ট, ইমপ্লাইজ হার্ডশিপস অফ লাইফ। হার্ডশিপস অফ লাইফ। সূর্য মানে হচ্ছে সাকসেস, আর এখানে হাসে, হাসি ডাজন্ট মিন সাকসেস যে সাকসেস ইটসেলফ হাসতেছে। এখানে হাসিটা কার? The last laugh is of the successful person who took on life. Successful person who wasn't scared of the hardships and put in effort.
এফোর্ট যার কারণে সে সাকসেসফুল পারসন। সেখানে সেন্টেন্সটা কি বলা হয়েছিল আর আমরা কি মিনিংটা ইমপ্লাই করলাম, দোজ টু আর কমপ্লিটলি ডিফারেন্ট, প্লাস ইট হ্যাজ আ মাচ ডিপার মিনিং দ্যান হোয়াট caught our eyes when we first heard the statement, মেঘ দেখে তোরা কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। This is an perfect example of a connotation. Connotation যদি একটা সেন্টেন্সের বা একটা প্যাসেজের বা কোনো একটা প্যারার ইয়ে হয়, কি বলে, ইমপ্লাইড মিনিং হয়, তার মানে লিটারাল মিনিং, লিটারাল ডিকশনারি মিনিং অবশ্যই কিছু একটা থাকতে হবে। দ্যাট পার্ট ইজ কল্ড ডেনোটেশন। Denotation কি? Denotation is in fact real meaning, যা বলা হচ্ছে তাই, or literal meaning, মানে আক্ষরিক অর্থ যেটা, literal meaning অথবা ডিকশনারি মিনিং, মানে একটা ওয়ার্ড আপনার এখানে ইউজ করা হয়েছে সেটা ডিকশনারিতে যেই মিনিংটা ইমপ্লাই করে এখানে সেই মিনিংটাই ইমপ্লাই করবে। আমি যদি এখানে বলি মেক, মেক অ্যাকচুয়ালি ক্লাউড, আগে এক্সাম্পল আমরা দেখেছিলাম মেঘ আসলে মেঘ ছিল না, মেঘ আসলে ছিল হার্ডশিপস অফ লাইফ। বাট আমরা যখন ডেনোটেশনে আসবো, ডেনোটেশনে আমি যদি কোথাও দেখি মেঘ ওয়ার্ডটা অথবা ক্লাউড ওয়ার্ডটা, ইট অ্যাকচুয়ালি মিনস ক্লাউড অর মেঘ দ্যাট ফ্লোটস ইন দ্য স্কাই। দিস পার্ট ইজ প্রিটি সিম্পল, যা বলা হয়েছে তাই, কোনো আন্ডারলাইং বা ডিপ মিনিং এখানে নাই। তো আমরা যখন একটা প্যাসেজ পড়বো, আমরা ফার্স্টে না, আমরা প্যাসেজ যখন পড়বো আমরা এই দুইটা জিনিসও মনে মনে সেট আপ করে ফেলবো যে ওকে, এই সেন্টেন্স গুলা লিখেছে লাইটলি, বাট এটার একটা আন্ডারলাইন মিনিং আছে, এটার একটা ডিপ মিনিং আছে, এটা দিয়ে লেখক কিছু একটা বোঝাতে চাচ্ছেন। আর ডেনোটেশন পার্টে লেখক জাস্ট ফ্যাক্টস এক্সপ্লেইন করে গেছে, লেখক এখানে হিস্টোরিক্যাল ডেটা বা ইনফো তোমার কাছে প্রেজেন্ট করে গেছে, ওগুলো হচ্ছে কি ডেনোটেশনের পার্টে আসে। 4টা হয়ে গেল, এবার 5th হচ্ছে কনসেপ্ট। এই মেথডটা আমরা মেইনলি প্রয়োজন হয় টাইটেল গিভিং এর সময়। যদি কোয়েশ্চেন কঠিন হয়, এরকম একটা কোয়েশ্চেন where you will be asked about this thing, যে you are given a passage, প্যাসেজে অনেক ইনফরমেশন দেওয়া আছে, সেখানে লেখকের ওপিনিয়ন আছে, তারপর সেখানে ইমপ্লাইড কিছু মিনিং আছে, কিছু ডিরেক্ট মিনিং আছে, পুরো প্যাসেজটা আপনি পড়লেন, পড়ার পর আপনাকে বলা হলো এই প্যাসেজটাকে আপনি একটা সুটেবল টাইটেল দিতে। What should be the suitable title for the given? So কেমন এক্সাম্পল দিই? আচ্ছা, আমরা আমাদের একদম শুরুর এক্সাম্পলে ফেরত চলে যাই। সাপোজ হিস্টোরিক্যাল ইভেন্টস নিয়ে বলা হচ্ছে, যেখানে আমাদের এক্সাম্পলটা ছিল কি, ফার্স্টে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, সেখানে ব্রিটিশরা এসে ইনভেড করে, ব্রিটিশরা আমাদের 2 বছর ধরে 200 বছর ধরে শাসন করে, 2 বছর বলতেছি, 200 বছর ধরে শাসন করে। দেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পিপল রেজিস্ট্যান্স ডেভেলপ করে ব্রিটিশদের এখান থেকে বিতাড়িত করে, এন্ড তারা একটা ইন্ডিপেন্ডেন্ট সাবকন্টিনেন্ট হিসেবে ইমার্জ করে। বাট ওইটা 48-এ ওই ঘটনা ঘটার পরেও মানুষদের মধ্যে যে হারমোনি পুনরায় ডেভেলপ হয় তা না, তখন হচ্ছে গিয়ে রিলিজিয়নের বেসিসে কিছু প্রবলেম দেখা দেয়। তো এই ধরনের মানুষদের তখন স্যাটিসফাই করার জন্য রিলিজিয়নের বেসিসে 2টা আলাদা কান্ট্রি করা হয়, ইন্ডিয়া যেখানে হচ্ছে গিয়ে হিন্দুস্তান, আর পাকিস্তান যেটা ছিল মুসলিম স্টেট। বাট এটা doesn't end, discrimination doesn't end ওই ঘটনার পরেও। এবার পাকিস্তান যে মুসলিম কান্ট্রি, এখানে 2টা সাইড উইং ছিল, ওয়েস্ট আর ইস্ট।
ওয়েস্ট উইং ইস্টের বাঙালিদের উপর আবার নতুন করে টর্চার শুরু করে, নির্যাতন শুরু করে। সেটার জন্য আবার তখন বাঙালিরা ওয়েস্টের এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলে, রেজিস্ট্যান্স গড়ে তোলে, এবং অতঃপর সেই প্রতিরোধ বা রেজিস্ট্যান্সের ফলাফল হিসেবে বাংলাদেশের জন্ম হয়। বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশের জন্ম হয়। সেই ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের জার্নি হিসেবেও অনেক সিকোয়েন্সিয়াল কিছু ঘটনা ঘটে। যেমন ফার্স্ট এই জিনিসটা ছিল 1952 এর ভাষা আন্দোলন। ওয়েস্ট পাকিস্তানের মানুষজন, শাসক গোষ্ঠী ইস্ট পাকিস্তানের উপর উর্দু তাদের একমাত্র ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা বাংলা ভাষাভাষী বাঙালিরা মেনে নেয় না। তারা ভাষার জন্য রাস্তায় নামে এবং জীবন দেয়, যেটা ইতিহাসে বিরল। এই গেল প্রথম ইনসিডেন্ট। এখানে এই ইনসিডেন্টের মাধ্যমে বাঙালিদের ন্যাশনালিস্ট ফিলিংটা ডেভেলপ করে। এরপর আসে ছয় দফা ছয় দফার প্রেজেন্টেশন। এরপর আসে ম্যাস আপরাইজিং 1969-এ। এরপর 1970-এ হয় ইলেকশনে ফেয়ার প্লে যেহেতু হয় না, সেই জন্য বাঙালিরা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয় এবং 1971 সালে 9 মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করে। কোন প্যাসেজটার হেড নাই, মানে হেডিং নাই, কোনো টাইটেল নাই। আপনাকে এই হিস্টোরিক্যাল এই ইনসিডেন্ট গুলা দেওয়া হয়েছে, যার আলটিমেট রেজাল্ট হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করে। ওকে, তো আপনাকে কিছু অপশন দেওয়া হইলো, তারপর আপনাকে জিজ্ঞেস করা হলো এই যে প্যাসেজটা পড়লে, প্যাসেজটা থেকে আপনার কি মনে হয় এই প্যাসেজটার প্রপার টাইটেলটা কি হওয়া উচিত? সাপোজ চারটা অপশন থাকতে পারে: আ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়ান কন্টিনেন্ট, of Indian subcontinent, বা long lasting history of discrimination, অথবা emergence of Bangladesh as an independent state, and লাস্ট 4 নম্বর অপশনটা হতে পারে none the above। আমি এখন আপনাদের প্যাসেজের যে ইটারেশনটা দিলাম, সেটা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, শেষ হয়ে আসছে বাংলাদেশের এমার্জেন্সি। আমাদের মেইন ফোকাসটা কি ছিল? আমরা ফার্স্টে ব্রিটিশদের নিয়ে অল্প কিছু কথা বলছি, দেন আমরা শিফট করছি পাকিস্তানিদের এখানে। পাকিস্তানিরা আমাদের ডিসক্রিমিনেট করছে, সেখান থেকে আমরা চলে আসছি কোন মেজর ইভেন্টগুলোর কারণে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করে। তো আমাদের প্রাইম ফোকাস কি ছিল? বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স। তার মানে আমাদের এখানে প্রপার টাইটেল হবে ইমার্জেন্স অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। কনসেপ্ট ডেভেলপমেন্ট সাইডে আমরা এই কাজটাই করি, যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখলাম যে আমাদের প্যাসেজের মেইন ফোকাস ছিল বাংলাদেশ কিভাবে ডিসক্রিমিনেশনের কবল থেকে মুক্ত হয়ে ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করে। এর জন্য এখানে আমরা যদি এই প্যাসেজটাকে একটা টাইটেল দিতে চাই, অবশ্যই সেটা বাংলাদেশ রিলেটেড হতে হবে, কারণ বাংলাদেশের এই পলিটিক্যাল হিস্ট্রিটা ডেভেলপ করার জন্য আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হিস্ট্রিটাকে হালকা করে ডেসক্রাইব করে আসছি, হালকা করে টাচ করে আসছি, কারণ ইটস অল ইন্টারকানেক্টেড। এই জিনিসটাকে বুঝতে পারাটাই হচ্ছে আমাদের কনসেপ্ট মেথডে, আমরা কনসেপ্ট ডেভেলপ মেথডে ইউজ করি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে জায়গা হবে? হ্যাঁ, হবে। লাস্ট মেথডটা হইতেছে কনটেক্সচুয়াল কিউজ। এই মেথডটা আমরা ফলো করি ভোক্যাবুলারি কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য। ভোক্যাবুলারি
related question solely. আমরা এমসিকিউ তে প্রায় সময় একটা কোয়েশ্চেন কমনলি দেখি which says what does the word কিছু একটা word dash mean in the passage, right? এই টাইপ একটা কোয়েশ্চেন আমরা প্রায় পাই। ধরেন এখানে মোস্টলি এই ওয়ার্ডটার মিন যেহেতু বলছে, তার মানে এখানে আমরা সিনোনিম পাই। সিনোনিম খুঁজতেছি, সিনোনিম। এখন ধরেন ওয়ার্ডটা এমন, ওয়ার্ডটা আপনার পরিচিত না, ওয়ার্ডটা পরিচিত না, সিনোনিম, বাট ইউ ডোন্ট নো দ্য ওয়ার্ড। You don't know what the word actually means. So what do we do? So we go back to the passage and try to replace the word with the given options and try to see which best makes sense without changing the essence of the sentence. So এখানে আমি অনেক কিছু লিখলাম, আমি আবার মুখে একটু সুন্দর ভাষায় সাবলীল ভাষায় বলি। আমাদের অনেক সময় এক্সামে what does the word কিছু একটা word dash mean in the passage এর এত নাম্বার লাইন, অথবা which word is synonymous to the word dash in the passage এর এত নাম্বার লাইন, অথবা which word is antonymous। এই কোয়েশ্চেন গুলো আমাদের প্রায়ই থাকে, কমন কোয়েশ্চেন। বাট মাঝে মধ্যে এমন হয় যে ওয়ার্ডটার অ্যাকচুয়াল মিনিং সম্পর্কে আমরা জানি না, ওয়ার্ডটা কি মিন করতেছে এটা আমরা জানি না, তখন আমরা অপশন টেস্ট করি, আমরা প্যাসেজে ফেরত যাই, গিয়ে ওই সেন্টেন্সটাকে খুঁজে বের করি, দেন ওই সেন্টেন্সের ওয়ার্ডটাকে অপশনগুলো দিয়ে রিপ্লেস করে দেখি যে কোনটায় পারফেক্ট সেন্স মেক করতেছে কনটেক্সট ওয়াইজ, এন্ড সেটাই হবে আমাদের কারেক্ট আনসার। এখানে আমার হ্যাক অফ দ্য ডে বা টিপ অফ দ্য ডে হচ্ছে, এই ক্ষেত্রে আপনারা দেখবেন অপশনে 4টা অপশন, তো একটা তো কারেক্ট আনসার, ওই একটা কারেক্ট আনসার বাদে বাকি 3টা যে অপশন সেটা অল্টারনেটিং হবে। ধরেন আমি এখানে বোর্ডে যে এক্সাম্পলটা দিছি সেখানে সিনোনিমটা মেনশন করা হয়েছে, তার মানে একটা ওয়ার্ড হচ্ছে গিয়ে, ধরেন আপনি একটা ওয়ার্ডও চিনেন না, বাট একটা ওয়ার্ড হচ্ছে গিয়ে আপনার পজিটিভ রিলেটেড, পজিটিভ সিনোনিম আর কি, বাট বাকি 3টার হচ্ছে কি, বাকি 3টার হইতেছে নেগেটিভ মিনিং। বাকি 3টার হয় নেগেটিভ মিনিং, নাইলে এই 3টা হইতেছে একই টাইপের ওয়ার্ড, সিমিলার টাইপ অফ ওয়ার্ড। ইন দ্যাট কেস সিমিলার টাইপ অফ ওয়ার্ড গুলো বাদ যাবে, এবং যেটা একমাত্র ডিফারেন্ট সেটা হইতেছে আমাদের কারেন্ট আনসার হবে, পজিটিভ অথবা ডিফারেন্ট। তখন এই যে পজিটিভ বা ডিফারেন্ট ওয়ার্ড যেটা, এটা আনসার হবে। আনলেস
চারটা ওয়ার্ডই খুব কঠিন, এই চারটার একটা ওয়ার্ডের মিনিংও আপনি জানেন না, সেক্ষেত্রে এটাও কাজ করবে না। যেহেতু চারটার একটার মিনিং আপনি জানেন না, সেটা সেটা আপনি সেন্টেন্সে বসায় আপনি খুব একটা লাভ করতে পারবেন না, সেক্ষেত্রে আন্দাজে দাগানো ছাড়া কিছু করার নাই। বাট আমি সোফার যতগুলো কোয়েশ্চেন দেখেছি, ইউজুয়ালি প্যাসেজ থেকে যখন এই সিমিলার মিনিং বা সিনোনিমাস বা অ্যান্টোনিমাস বা আন্ডারলাইন মিনিং হিসাবে এই ওয়ার্ডগুলো যখন জানতে চাওয়া হয়, তখন ইজি ওয়ার্ডস দেওয়া হয়। অ্যান্ড আপনি ওয়ার্ডের ডাইরেক্ট মিনিং যদি নাও জেনে থাকেন, তারপরও আমি এখানে যে মেথডটা বললাম যে একটা হচ্ছে গিয়ে একটা মাত্র অপশন অন্য তিনটা অপশনের থেকে আলাদা হবে, সেটা ইউজুয়ালি কারেক্ট আনসার হয়। সো আই ডোন্ট থিঙ্ক একটা এমসিকিউর জন্য এত প্যানিক করা লাগবে। এটাকে বুদ্ধি শিখিয়ে দিলাম যে যেটা ডিফারেন্ট ইউজুয়ালি ওইটাই আনসার হয়। এটা গেল একটা অ্যাপ্লিকেশন এই মেথডটার, কনটেক্সচুয়াল কিউজের একটা অ্যাপ্লিকেশন। আরেকটা অ্যাপ্লিকেশন আছে, আমার ঠিক কোন কান্ট্রি বা রিজনটা মনে নাই, বাট কোথাও একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল, যে ক্যাম্পেইনের নাম ছিল এখানে নাম ছিল ন্যাশনাল লিটারেসি ক্রুসেড। দেশটার নাম আমার কিছুতেই মনে পড়ছে না, আই এম এক্সট্রিমলি সরি। বেসিক্যালি এইটা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ, যেখানে লিটারেসি রেট খুবই কম ছিল। সেখানে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নেয়, যে ইনিশিয়েটিভ একটা ক্যাম্পেইন করে, একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, সেখানে একটা সার্ভে করা হয় কিছু সংখ্যক মহিলা যারা হচ্ছে গিয়ে প্রাইমারি লেভেলে বা 5-6 এ তাদের বয়স যখন কম ছিল তখন থেকেই তারা লেখাপড়া জানে, অ্যাটলিস্ট তারা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, তারা লিখতে জানে এবং পড়তে জানে। আরেক গ্রুপ ছিল যারা সামান্যতম লেখাপড়াও জানে না, তারা কোনোদিন লেখাপড়া করেনি, তারা একদমই নিরক্ষর। এবং তাদের বাচ্চাদের মোর্টালিটি রেট কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করে কি দেখা যায়, যে যারা হচ্ছে কি লিটারেট মাদার্স ছিল, লিটারেট মাদার, তাদের চাইল্ড মর্টালিটি রেট কম ছিল। রেট কম ছিল। আর যারা ছিল ইলিটারেট মাদার, তাদের চাইল্ড মর্টালিটি রেট অনেক হাই ছিল। এবং পরবর্তীতে তাদের ট্রেনিং এর আওতায় দুই পক্ষকে হতে থেকে লেখাপড়া শেখানো হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে তাদেরকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করে তোলার পর তাদের চাইল্ড মর্টালিটি রেট সিগনিফিকেন্টলি ড্রপ করে, অ্যান্ড তাদের বাচ্চাদের নিউট্রিশনও বেটার ডেভেলপ করা যায়। অতএব এখান থেকে আমরা এই কনক্লুশনটা ড্র করতে পারছিলাম, এই ন্যাশনাল লিটারেসি ক্রুসেড এটার ফলাফল এই ছিল, এই রিসার্চ প্রোগ্রামটার ফলাফল এটা ছিল যে এডুকেটেড মাদার অবশ্যই তার বাচ্চার জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর রেজিং আ চাইল্ড। এত কথা বলার কারণ কি? এত কথা বলার কারণ হচ্ছে এই যে ক্রুসেড ওয়ার্ডটা, ক্রুসেড ওয়ার্ডটার লিটারালি মিনিং, ক্রুসেড ওয়ার্ডটার লিটারাল বা ডিকশনারি মিনিং হচ্ছে যুদ্ধ বিগ্রহ, ওয়ার। বাট এই ক্ষেত্রে আমরা যে একটা ক্যাম্পেইনের নাম দিচ্ছি ন্যাশনাল লিটারেসি ক্রুসেড, মানে অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ, অজ্ঞতার বিরুদ্ধে জাতিগত যুদ্ধ, এখানে ক্রুসেড মানে কিন্তু আর ওয়ার না। ইন দিস কনটেক্সট, crusade actually means a campaign or a program, or কি বলা যায়, সার্ভে। সো আমরা কি দেখতে পাই এখন? আপনাদের যদি কোয়েশ্চেনটা, সাপোজ আমি যেটা বললাম ওই প্যাসেজটা দেওয়া হলো আপনাকে, এন্ড দেন একটা এমসিকিউ তো আপনাকে আস্ক করা হলো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্রুসেড মিন ইন দিস কনটেক্সট বা ইন দিস প্যাসেজ? ক্রুসেড এর মানে কি? আপনি প্যাসেজ পড়েন নাই, আপনি জানেন ক্রুসেড মানে ওয়ার, ক্রুসেডের ডিকশনারি মিনিং বা লিটারাল মিনিং হচ্ছে ওয়ার, আপনি নাচতে নাচতে ধাম করে দাগে দিলেন ক্রুসেড মানে ওয়ার, গেল কাটা। কারণ এখানে কনটেক্সট ফলো হয় নাই। এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্যাসেজে কি সেন্স ইমপ্লাই করতেছে সেটা দাগাইতে হবে, নট দ্য লিটারাল মিনিং।
আমাদের কন্টেক্সচুয়াল কিউজ বের করার প্রাইম উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা করা, নট দ্য ওয়ান দ্যাট উই স বিফোর, বাট usually the one that we saw before is the one where we use the contextual cues. যেটা মেথড গেল। সিন্স আমরা 6টা মেথড শিখলাম, আমি এখন একটা সামারি দিয়ে দিই। ফার্স্টে আমরা শিখেছিলাম স্ক্যানিং। স্ক্যানিং কি? একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা যে কোনো কিছু হতে পারে। আমরা প্রথম রিডিং এ আমরা যখন প্রথমবার ফুল প্রুফ রিডিং দিব তখন কি পয়েন্টস, কি ইনফরমেশন বা কি ইভেন্টস, টাইম ফ্রেম, ছোট ছোট ইনসিডেন্ট বা কোন কোন পার্সন হচ্ছে ওই প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলা নোট ডাউন করে রাখবো। তাহলে ফার্স্ট থিং স্ক্যানিং। সেকেন্ড আইডিয়া হচ্ছে গিয়ে স্কিমিং। ফার্স্টে হচ্ছে আমরা কি ইনফরমেশন গুলা দাগে মার্ক করে ফেলছিলাম, দেন পুরো প্যাসেজটা পড়ে আপনি শেষ পর্যন্ত আসলেন স্কিমিং মেথডে। তারপর আপনি এই প্যাসেজ থেকে প্যাসেজের যে মেইন আইডিয়াটা, প্যাসেজটা কি সম্পর্কে, প্যাসেজটার ওভারঅল মেসেজটা কি, প্যাসেজটা কেন লেখা হয়েছে, এই জিনিসটা আপনি আপনার মাইন্ডে সেট করে ফেলবেন। এন্ড এখানে অবশ্যই এই জিনিসটাই আমরা কি আইডেন্টিফাই করতেছি, এখানে হইতেছে আমরা রাইটারের অপিনিয়ন, রাইটারের সাজেশন, এই জিনিসটা আমরা স্কিমিং এ আইডেন্টিফাই করে ফেলবো স্কিমিং মেথডে। এন্ড এখানে আমি সাজেস্ট করব অপিনিয়েটেড যে সেন্টেন্স গুলো আছে, বাট ইট ওয়াজন্ট রিয়েলি ট্রু, বাট ইট ওয়াজ মোর হরিবল দ্যান দ্যাট, এটার যে অপিনিয়েটেড যে সেন্টেন্স গুলো আছে এই সেন্টেন্স গুলো মার্ক করে রাখবেন, দ্যাটস পার্ট অফ দ্য স্কিমিং মেথড। দেন ইনফারেন্স, আপনি কি ইনফরমেশন বের করলেন, দেন আপনি রাইটারের অপিনিয়ন বের করলেন। রাইটারের অপিনিয়নের সাথে যে আপনার অপিনিয়ন মিলতে হবে এমন কোনো কথা নাই, আপনি পুরোটা প্যাসেজ পড়বেন, আপনি নিজে একজন ইন্ডিভিজুয়াল, আপনি তারপর এই প্যাসেজ সম্পর্কে নিজের একটা অপিনিয়ন ডেভেলপ করবেন, যেটা আপনাকে পরে ফার্দার কোনো কমপ্লিকেটেড কোয়েশ্চেন আনসার করতে হেল্প করবে। দেন এই জিনিসটা আপনি কোনো কোনায় লিখে রাখতে পারেন যে এই টপিকের সম্পর্কে আপনার অপিনিয়ন কি, আপনি কি প্যাসেজের সাথে এগ্রি করেন না ডিসএগ্রি করেন। ইউজুয়ালি এগ্রি করা উচিত একাডেমিয়ায়, বললাম এটা হচ্ছে কি আপনার অপিনিয়ন। স্কিমিং এ হচ্ছে কি রাইটার্স এর অপিনিয়ন, ইনফারেন্স হচ্ছে কি আপনার অপিনিয়ন। তারপরের পার্টটা হচ্ছে কি কনোটেশন ডেনোটেশন। এই পার্টটা একটু কমপ্লিকেটেড, দুটো পার্ট। আমি ফার্স্টে ডেনোটেশন বলতেছি। ডেনোটেশন হচ্ছে গিয়ে একটা সেন্টেন্স বলা আছে, সেটা ধর লিটারাল একটা ফ্যাক্ট, এটার মধ্যে কোনো আন্ডারলাইং মিনিং নাই, এটা একদম যা বলা হয়েছে তাই, মানে ডিকশনারি মিনিং, লিটারাল মিনিং। আর ডেনোটেশন পার্ট গেল, সরি। কনোটেশন হচ্ছে গিয়ে এমন আপনি একটা সেন্টেন্স বলা হয়েছে, বাট ইন রিয়ালিটি ওই সেন্টেন্সটার মধ্যে একটা ডিপ আন্ডারলাইং মিনিং আছে, একটা ডিপ মেসেজ আছে, সেই জিনিসটাকে আপনার বুঝতে হবে কনোটেশন যখন করবেন তখন। এই সেন্টেন্সটা বলা হইলো, দিস সেন্টেন্স লুকস not so much, but in reality it holds a significant value which tells you something more about the passage, about the topic. It is usually an implied meaning, it has an underlying meaning, it can be irony or sarcasm, যেমন লাইক আপনারা জানেন একটা বিষয় খারাপ, সবাই জানে সেই বিষয়টা খারাপ, তো আপনি জিনিসটাকে মক করে বলে যে হে খুব ভালো, খুব উন্নতি হয়েছে, খুব ভালো হয়েছে, এই ব্যাপারটা কনোটেশন আনা যাবে। যদি বলা হচ্ছে ভালো বা জিনিসটা আসলে ভালো না, অথবা ভাইস ভার্সা, যদি বলা হচ্ছে খারাপ জিনিসটা আসলে খারাপ না। অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে হোপফুল ইটারেশন। তার মানে কোন একটা ইডিয়ামের এক্সাম্পল আমরা দেখছিলাম যে বলা হচ্ছে কিছু একটা, বাট ইন রিয়ালিটি ওটা ডিপ আর একটা মিনিং আছে, ইউজুয়ালি মিনিংটা পজিটিভ। We will stick to the positives. Then we saw the conceptual development method. In that method, we decide on a title for the passage. এই ক্ষেত্রে আমরা ফোকাস করি যে প্যাসেজে অনেকগুলা কি ইনফরমেশন তো দেওয়া থাকবে, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা বা প্যাসেজে রাইটার কোন জিনিসটার উপর বেশি ফোকাস করছে। স্কিমিং এ আমরা রাইটারের যে অপিনিয়নটা পাইছিলাম, ওই অপিনিয়নের বেসিসে আমরা এই প্যাসেজের একটা হেডিং দিব, which would be a suitable title in your opinion। সেই ক্ষেত্রে আমরা কনসেপচুয়াল ডেভেলপমেন্ট মেথডটা ইউজ করি। আর ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, কনটেক্সচুয়াল কিউজ। কনটেক্সচুয়াল কিউজ হচ্ছে গিয়ে ভোকাবুলারির জন্য, মেইনলি ভোকাবুলারির জন্য যে একটা ওয়ার্ড দেওয়া আছে সিনোনিম অ্যান্টোনিম, আপনি হচ্ছে জানেন না কি করবেন, সো অপশনগুলো নিয়ে আপনি চেক করবেন, ওই সেন্টেন্সটার মধ্যে বসে বসে দেখবেন ওয়ার্ডটা কি সেন্স মেক করে নাকি করে না। আরেকটা রিজন হচ্ছে গিয়ে ওয়ার্ডটা, একটা ওয়ার্ড জানেন সেটা লিটারাল একটা মিনিং আছে, বাট প্যাসেজে এটা ওই মিনিং এ ইউজ করা হয় নাই, আপনাকে দাগাইতে হবে প্যাসেজে কোন মিনিং এ ইউজ করা হয়েছে, দ্যাটস কনটেক্সচুয়াল কিউজ।
মানে একটা ওয়ার্ডের লিটারাল একটা মিনিং আছে, কিন্তু আপনি এখানে কনটেক্সট ওয়াইজ আনসারটা বের করবেন। আমরা 6টা মেথড শিখে ফেললাম, রিভিউ করলাম। এবার আমরা একদম শুরুতে একটা প্যাসেজ দেখে আসছিলাম, ওই প্যাসেজটা আমরা এই 6টা মেথড মাথায় রেখে, এই 6টা কি ইনফরমেশন মাথায় রেখে সলভ করার চেষ্টা করব। কোয়েশ্চেনটা এআইইউবির, ওকে বিবের মেবি, আমার মনে নেই। By the end of first quarter of the 19th century, a number of the eastern institutions of USA, Harvard, Yale, Columbia, and Pennsylvania, had some of the necessary ingredients of a university, but hardly yet the point of view. তিনি কি বলছে, 19th century প্রথম চতুর্ভাগে ইউএসএ ইস্টার্ন কিছু ইনস্টিটিউট যেমন হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়া, পেনসিলভেনিয়া একটা বিশ্ববিদ্যালয়, একটা ইউনিভার্সিটি হওয়ার প্রাইমারি কিছু ইনগ্রেডিয়েন্ট তাদের মধ্যে ছিল, কিন্তু তারা সম্পূর্ণরূপে তাদেরকে ভার্সিটি বলা যাইতো না, তাদেরকে ভার্সিটি বলার মতো সেই যথেষ্ট গুণাবলী তাদের ছিল না। There were little clusters of schools and institutes. তারা রিয়েলিটিতে কিছু স্কুল আর প্রতিষ্ঠানের ছোট ছোট গুচ্ছ ছিল। Indeed, just after the American Revolution, the schools of Pennsylvania and Harvard had assumed the somewhat pretentious title of university, and shortly after, the University of Virginia was founded under the guidance of Thomas Jefferson. অবশ্যই আমেরিকান রেভলিউশন হওয়ার পর পেনসিলভেনিয়ার কিছু স্কুল আর হার্ভার্ড তাদের ফোনই একটা টাইটেল নিজেদের দিয়েছিল, তারা নিজেদেরকে ইউনিভার্সিটি ক্লেম করতো। প্রেটেনশিয়াস মানে হচ্ছে গিয়ে ভং ধরা, ভান করা, যেটা সত্য না, অভিনয় করা। তারা নিজেদেরকে ইউনিভার্সিটি হিসেবে ক্লেম করতো, বাট ইন রিয়ালিটি তারা ইউনিভার্সিটি ছিল না। এন্ড হার্ভার্ড আর পেনসিলভেনিয়ার স্কুলগুলো নিজেদেরকে ইউনিভার্সিটি হিসেবে ক্লেম করার কিছু পরেই থমাস জেফারসনের গাইডেন্সে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া প্রতিষ্ঠিত হয়। In the south, Georgia and later North Carolina began to rise. ইস্টে হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়া, পেনসিলভেনিয়া তারা নিজেদেরকে ইউনিভার্সিটি ক্লেম করা শুরু করে, এবং সাউথে জর্জিয়া এবং পরবর্তীতে নর্থ ক্যারোলাইনার উত্থান শুরু হয়। The substance in all this was mainly lacking, though the title was honored. এদের সবার মধ্যে যে মূল যে বিশ্বাস, সেটা একটা ভার্সিটির যে কোর প্রিন্সিপাল, সেটা সবার মধ্যেই ল্যাকিং ছিল, সেটা কারোর মধ্যেই ছিল না, কিন্তু তারপরেও তাদেরকে ভার্সিটি হিসেবে সম্মাননাটা দেওয়া হতো। There were rather feeble law, medical and divinity schools somewhat loosely attached to these colleges. এই কলেজগুলোর সাথে আইন, মেডিকেল মানে আই ডোন্ট থিংক, আমার আবার বলা লাগতেছে, এন্ড ডিভাইনিটি স্কুলস, এখানে ডিভাইনিটি স্কুলস বলতে খুব সম্ভবত ফিলোসফির কথা বলা হয়েছে। এই জিনিসগুলো লুজলি কানেক্টেড ছিল, কিন্তু একটা ইউনিভার্সিটিতে এই টপিকগুলোর এক্সটেন্সিভ রিসার্চ হওয়াটা ম্যান্ডেটরি। বিশ্ববিদ্যালয় হওয়ার ওয়ান অফ দ্য প্রাইমারি ক্রাইটেরিয়া শুড বি ইন্টেন্সিভ রিসার্চ অন মাল্টিপারিয়াস টপিকস, ডিপ টপিকস, ডাইভার্স টপিকস লাইক দিস। বাট এই স্কুলগুলায়, এই ক্লাস্টার অফ ইনস্টিটিউশনস গুলায় সামান্য কিছু attribution ছিল, but তারা widely spread ছিল না। It has been commonly recognized, however, that the first decade after the close of the Civil War, that is, from about 1866 to 1876, was the great early flowering of the university idea in the USA. এটা যদিও এখন কমনলি বলা হয় যে ওই আইডিয়াটাকে আমরা রেকগনাইজ করতেছি, আমরা যে আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করতেছি যে সিভিল ওয়ার শেষ হওয়ার প্রথম 10 বছর, তার টাইমিংটা হচ্ছে 1866 to 1876, এই টাইমে ইউএসএ তে ইউনিভার্সিটি আইডিয়া, ইউএসএ তে যে ভার্সিটির যে অরিজিনাল যে থিম, এই জিনিসটা ডেভেলপ করা শুরু করে প্রথমে। 19th century ফার্স্ট হাফে কিছু ইনস্টিটিউশন নিজেদেরকে ইউনিভার্সিটি দাবি করতো, বাট তারা সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি ছিল না। আমেরিকান রেভলিউশনের কিছু পরে হার্ভার্ড আর স্কুলস অফ পেনসিলভেনিয়া নিজেদেরকে ভার্সিটি দাবি করে। এগেইন তারা স্টিল সম্পূর্ণরূপে ভার্সিটি ছিল না, কিন্তু তাদেরকে টাইটেলটাকে সম্মান দেওয়া হতো। এবং এই ঘটনার পরপরই ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া থমাস জেফারসন প্রতিষ্ঠিত করেন। ইস্টে এই ঘটনাগুলো ঘটতে থাকে, মিনওয়াইল ওয়েস্টে জর্জিয়া আর নর্থ ক্যারোলাইনার উত্থান ঘটতে থাকে।
এরা নিজেদেরকে ভার্সিটি হিসেবে দাবি করলেও এরা সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি হয়ে উঠতে পারে নাই তখনও। এন্ড এটা ওয়াইডলি অ্যাক্লেম বা জনমুখে সবাই বিশ্বাস করে নিয়েছে যে ইউনিভার্সিটি কালচার, ইউএস এর ইউনিভার্সিটি কালচারের ডেভেলপমেন্টটা মেইনলি হয় সিভিল ওয়ার শেষ হওয়ার পরবর্তী 10 বছরে। রাগ পর্যন্ত এরা নিজেদের ভার্সিটি ক্লেম করতেছিল ঠিকই, বাট দে ওয়ার নট কমপ্লিট ভার্সিটিজ। আর অ্যাকচুয়াল ফ্লারিশ বা অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা শুরু হয় সিভিল ওয়ারের পরে। আমেরিকান ইউনিভার্সিটিজ হ্যাভ কাম আ লং ওয়ে সিন্স দেন। সেই ঘটনার পর থেকে আমেরিকান ভার্সিটিদের জার্নিটা অনেক দূর আগায় গেছে। Today, US universities have been recognized for the quality of education throughout the world. বর্তমানে ইউএস এর ইউনিভার্সিটি গুলো তাদের শিক্ষাগত ব্যবস্থা আর জন্য সমগ্র বিশ্বে সমাদৃত। Especially the conceptual general education requirements along with the specialization in a particular discipline has earned praise from the renowned educationists all around the globe. আমি একটু আগে যেটা বলছিলাম, আগে তারা হচ্ছে গিয়ে জাস্ট ওই ডাইভার্স টপিক গুলাই কনসেপচুয়াল ডিসকাশন করতো। এখন বিসাইডস জেনারেল আইডিয়েশন, জেনারেল টিচিং, এখন এইসব ইনস্টিটিউট গুলোতে, এইসব ইউনিভার্সিটি গুলোতে ওই টপিক গুলোয় এক্সটেন্সিভ রিসার্চ হচ্ছে, which is the core of a university, which is the core of a university ideation. And যেহেতু ইউএস এর ইউনিভার্সিটি গুলা প্রাউডলি এই কাজটা করতে পারতেছে, তাই এরা এই জন্য বিশ্বে সমাদৃত, বিশ্বের যে বিখ্যাত যারা শিক্ষাবিদ আছেন তারা জিনিসটাকে অ্যাপ্রুভাল দিচ্ছেন। The American universities are continuously experimenting with new ideas, and this phenomenon, they believe, gives them a competitive advantage over the educational institutions of other developed nations. আমেরিকান ইউনিভার্সিটি গুলো তাদের এডুকেশন পলিসি নিয়ে রিজিড না। তারা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া প্র্যাকটিস করে যাচ্ছে, তারা নতুন নতুন মেথড এক্সপেরিমেন্ট করে যাচ্ছে দেখতে যে কোন মেথডে আমাদের এডুকেশন অ্যান্ড রিসার্চটা বেটার ডেভেলপ করা যাচ্ছে। যেহেতু তারা রিজিড না, তারা বিশ্বাস করে তারা তাদের এই ফ্লেক্সিবিলিটি, তাদের এই ফ্লুইডিটি, তাদের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যান্য উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইউনিক করে তোলে এবং এটার জন্য তারা একটা অ্যাডভান্টেজ পায়। এই গেল প্যাসেজটা আমি পড়লাম, পরে আপনাদের জন্য বাংলা মিনিং করে দিলাম। এখন এই প্যাসেজ থেকে আমি কি বুঝলাম, ধরেন আমি স্টুডেন্ট, এই প্যাসেজটা আমার এক্সামে আসছে, আমি ফার্স্টে পড়লাম, এন্ড পড়ার পর আমার কি কি জিনিস মাথায় নোট করা লাগবে। ওই যে 6টা জিনিস বললাম, 6টা জিনিসের মধ্যে কি কি আমার নোট ডাউন করা লাগতেছে। আমার ফার্স্ট যে জিনিসটা চোখে লাগছে সেটা হচ্ছে কি, এটা একটা হিস্ট্রি অফ সামথিং। আমি ফার্স্টে ইনফারেন্স করে ফেললাম হিস্ট্রি, এটা আমি সাইডে লিখে রাখতেছি, হিস্ট্রি অফ ইউএসএ ইউনিভার্সিটিজ, ইউনিভার্সিটি কালচার এন্ড ইউনিভার্সিটি আর কি, ইউএসএ ইউনিভার্সিটি কালচার। এটা আমি পাশে কোথাও একটা লিখে রাখলাম। এটা হচ্ছে কি আমার ইনফারেন্স। প্যাসেজটা পড়ে আমি কি বুঝলাম, প্যাসেজটা কি সম্পর্কে। আমি যে জিনিসটা লিখলাম, হিস্ট্রি অফ এমার্জেন্স অফ ইউনিভার্সিটি কালচার ইন ইউএসএ, এই জিনিসটা হচ্ছে কি আমার কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। টাইটেলটা আমি ফিক্স করে রাখলাম, যদি পরবর্তীতে আমার কোনো এমসিকিউতে জিজ্ঞেস করা হয় যে প্যাসেজটার টাইটেল কি হতে পারে, তখন আমি এটা দাগাবো। এরপর আসি, আমি এখানে দেখতেছি এখানে অনেকগুলো টাইম, ইউনিভার্সিটি আর একজন মানুষের কথা বলা হয়েছে। এই জিনিসগুলো আমি আগে আন্ডারলাইন করে রাখবো। বাই দ্য এন্ড অফ ফার্স্ট কোয়ার্টার অফ দ্য 19th century, ইস্টার্ন ইনস্টিটিউশনস অফ ইউএসএ 7টা ছিল। তারা নিজেদেরকে ক্লেম করতো, বাট ভার্সিটি ছিল না। So indeed, after somewhat better তারপর আমরা পাইলাম ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া was founded under the guidance of থমাস জেফারসন, একজন পার্সন যে হচ্ছে গিয়ে একটা ভার্সিটিকে এস্টাবলিশ করছে। এটা একটা জরুরি ইনফরমেশন, এটা আমার পরে লাগতে পারে। ইস্টের কথা শেষ। এরপর দেখলাম ইন দ্য সাউথ রিজন চেঞ্জ হলো, সাউথে জর্জিয়া, প্রথমে জর্জিয়া পরে নর্থ ক্যারোলিনা, মানে আগে হচ্ছে কি জর্জিয়া রাইজ হয়েছে, পরে নর্থ ক্যারোলিনা রাইজ হয়েছে। এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে হয়েছে, এটা আমি মার্ক করে রাখলাম, এটা পরবর্তীতে আমার লাগতে পারে। The substance in all this was mainly lacking through the feudal law. Okay, it has been commonly recognized with the first decade. এই যে commonly recognized that the first decade, আবার টাইম, first decade after the close of the US Civil War, the great founding of the university idea in the US. American universities have come a long way since then today. আচ্ছা, এখানে আর তেমন কোনো কি ইনফরমেশন নাই, have come a long way since then.
recognized for the quality of education, can recognized quality of education is recognized, specially concept of H, general education requirements along with the specialization in particular discipline. এই দুটো হচ্ছে কি ভার্সিটি কেন ভার্সিটি হইতে পারে, ভার্সিটি কোয়ালিটি হিসেবে দুটা কি ফ্যাক্টর that determines whether a varsity is a varsity or not, a proper varsity or not, has a place of renowned education is around the globe, and continues continuously তারা হচ্ছে কি continuously experimenting with new ideas এবং তারা বিশ্বাস করে এটা gives them a competitive advantage over the educational institutions of other developed nations. So far আমরা কি কি করলাম, আমরা হচ্ছে যে স্ক্যানিং এর মাধ্যমে কি ইনফরমেশন গুলো দাগালাম, আমি এতক্ষণ যে ইনফো গুলো দাগায় রাখলাম যে লাইনগুলো, এটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে যে ইউনিভার্সিটি ভার্জিনিয়া কে ফাউন্ড করছে বা ইস্টার্ন কোন ইনস্টিটিউশন গুলো নিজেদেরকে সর্বপ্রথম ইউনিভার্সিটি হিসেবে ক্লেম করছিল and all that question, এগুলো আসতে পারে ডাইরেক্ট কোয়েশ্চেন। দেন আমি একদম প্রথমে পুরো প্যাসেজটা পড়ার পর আমার প্রথম যে জিনিসটা মনে আসছিল সেটা হচ্ছে গিয়ে এটা হিস্টোরিক্যাল ইভেন্ট অফ ইউনিভার্সিটি আইডেশন ইন ইউএসএ। তার মানে এটা হচ্ছে কি ইনফারেন্স প্যাসেজ পরে এটা হচ্ছে কি আমার নিজের অপিনিয়ন যে এটা হচ্ছে কি এই টপিকটা নিয়ে কভার করা হয়েছে। এরপর এখানে একটা জিনিস আমরা এখানে মার্ক করি নাই, যেটা আমি এখন করবো সেটা হচ্ছে এখানে স্কিমিং এর রাইটার্স অপিনিয়ন, এই জিনিসটা আমরা এখনো করি নাই। এই যে has some of the necessary ingredients of a university but yet hardly to the point of view, এই জিনিসটা হইতেছে রাইটার বলছে কিছু কোয়ালিটিস ছিল বাট তাদেরকে ইউনিভার্সিটি হিসেবে ক্লেম করা যায় না। ভার্সিটি গুলো তাদের নিজেদেরকে ভার্সিটি হিসেবে ক্লেম করতো চার্টার ইনস্টিটিউট, এটা একটা ফ্যাক্ট। রাইটার যেখানে বাট দিয়ে তার একটা অপিনিয়ন এক্সপ্রেস করছে, এটা হচ্ছে গিয়ে আমরা স্কিমিং প্রসেসে আইডেন্টিফাই করলাম। রাইটার এই কথাটা বলছে যে এটা অ্যাকচুয়ালি ইয়ে না, তাদেরকে ভার্সিটি বলা যায় না, যদিও তারা নিজেদেরকে ক্লেম করে তাদেরকে ভার্সিটি বলা যায় না। এটা কে বলছে? এটা রাইটার বলছে, এটা স্কিমিং প্রসেসের আন্ডারে পড়তেছে। Question also indeed just after the American Revolution. এটা কি রাইটারের অপিনিয়ন? না, এটা রাইটারের অপিনিয়ন না। The substance in all this was mainly lacking through the title was honored. উনি এখানেও তার ডিসমে প্রকাশ করছে যে the substance in all this was mainly lacking. সাবস্টেন্সটা ল্যাকিং ছিল কিন্তু তাদের টাইটেলটাকে সম্মান জানানো হইতো, এটাও রাইটারের অপিনিয়ন। যিনি প্যাসেজটা লিখছেন তার মনে হয়েছে যে ইউনিভার্সিটিগুলো নিজে থেকে যদি ইউনিভার্সিটি ক্লেম করতেছিল তারা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি বলার যোগ্য ছিল না, যদিও তাদের এই টাইটেলটাকে সম্মান দেওয়া হতো। এরপর এটা হচ্ছে আমাদের স্কিমিং পার্টটা গেল, আমাদের একটা পার্ট রয়ে গেছে কনোটেশন ডেনোটেশন। ডেনোটেশন লিটারালি এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলাই আমরা কি পয়েন্টস যেগুলো আইডেন্টিফাই করেছিলাম এখানে। এই ক্ষেত্রে ফ্যাকচুয়াল ইভেন্টস যেগুলা একদম লিটারাল মিনিং, ডিরেক্ট মিনিং। কিন্তু এখানে আমরা দেখতে পাই ইন দ্য সাউথ জর্জিয়া অ্যান্ড লেটার নর্থ ক্যারোলিনা বিগেন টু রাইজ। বিগেন টু রাইজ মানে কি? বিগেন টু রাইজ, রাইজ মানে তো উঠা। ভার্সিটি গুলা কি উঠা শুরু করছে? আমরা যখন বলি বিগেন টু রাইজ তার মানে কি উন্নতি হতে থাকে। দে স্টার্ট ডেভেলপিং, they started developing। তার মানে এখানে যদিও বলছে began to rise, এটার আন্ডারলাইং একটা মিনিং আছে, সেই মিনিংটা হইতেছে they started developing। তার মানে এটা আমাদের কনোটেশনের এক্সাম্পল। Somehow the first decade is a great early flowering of the university ideation in Asia. Was the great early flowering again? প্রস্ফুটিত হওয়া। ভার্সিটি কি প্রস্ফুটিত হয়? আইডিয়া কি অ্যাকচুয়ালি প্রস্ফুটিত হয়? ফুল ফোটে। এখানে আইডিয়েশনটাকে ফ্লাওয়ারের সাথে কম্পেয়ার করা হয়েছে। ফার্স্ট স্টেপস, এখানে ফার্স্ট স্টেপস বা ইনিশিয়াল স্টেপস বোঝানো হয়েছে। ইনিশিয়াল এখানে ইনিশিয়াল হবে, ফার্স্ট অর ইনিশিয়াল স্টেপস ফর দ্য আইডিয়েশন, ইউনিভার্সিটি আইডিয়েশন। এখানে আইডিয়াটাকে ফুলের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং সেই ফুলের প্রস্ফুটনের সাথে এই ইউনিভার্সিটি কনসেপ্টের ডেভেলপমেন্ট সম্পর্কে বলা হয়েছে।
তো এটাও আরেকটা আমাদের কনোটেশনের এক্সাম্পল। Again, American universities have come a long way since then. লং ওয়ে, গোয়িং আ লং ওয়ে সিন্স দেন। ধরেন আপনি বাসা থেকে জার্নি শুরু করছেন, তারপর আপনি ধরেন 10 কিলোমিটার ট্রাভেল করছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ গন আ লং ওয়ে। লিটারাল মিনিং আমি যে এক্সাম্পলটা দিলাম এটাতে এখানে ডেনোটেশন, বাট আমেরিকান ইউনিভার্সিটিজ হ্যাভ কাম আ লং ওয়ে সিন্স দেন। এখানে কি আমেরিকান ভার্সিটি গুলো কি তারা কোথাও থেকে জার্নি শুরু করে দূরে কোথাও চলে গেছে? অফকোর্স নট। আমেরিকান ইউনিভার্সিটিজ হ্যাভ কাম আ লং ওয়ে, তারা অনেক দূর এসেছে বলতে তারা যে পয়েন্ট থেকে শুরু করছিল, ফার্স্টে তারা নিজেদেরকে ভার্সিটি হিসেবে ক্লেম করতো, বাট রাইটার তাদেরকে সেই মর্যাদা দেয় নাই। পরবর্তীতে সিভিল ওয়ারের পরে আরো কিছু ইনস্টিটিউট নিজেদেরকে ভার্সিটি ক্লেম করা শুরু করে, রাইটার তাদেরকে বেগলি অ্যাপ্রুভ করে যে এদেরটা সম্মান করা যায়, যদিও তাদের কোর্স প্রিন্সিপালটা ছিল না, তারপরে তাদেরটা কিছুটা সম্মান করা যায়। এবং অতঃপর এখানে রাইটার বলছে যে আমেরিকান ইউনিভার্সিটিজ হ্যাভ কাম আ লং ওয়ে সিন্স দেন, অর্থাৎ এখানে এসে রাইটার অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি গুলোকে ইউনিভার্সিটি হিসেবে অ্যাপ্রুভাল দিচ্ছে। তার মানে তারা যেই স্টেজ থেকে শুরু করে আসছিল সেখান থেকে তারা অনেকখানি ডেভেলপ হয়েছে, তারা যেই জিনিসগুলোতে ল্যাকিং ছিল তারা সেই ল্যাকিং গুলো ফিল আপ করে ফেলছে। তারা অ্যাজ অ্যান ইনস্টিটিউট যেইখান থেকে শুরু করছিল তার থেকে এখন অনেক বেশি অ্যাডভান্সড। এখানে কাম আ লং ওয়ে সিন্স দেন বুঝাইতে, কাম আ লং ওয়ে বলতে এখন অ্যাডভান্সড বলছে। লং ওয়ে সিন্স দেন, অ্যাডভান্সড or developed over time, এটাও আমাদের কনোটেশনের এক্সাম্পল। এবং পরবর্তীতে আমারও কিছু ফ্যাকচুয়াল জিনিসপত্র বলা হয়েছে যেটা আমরা একটু আগে পড়ছি, সো আই ডোন্ট থিংক এই জিনিসটা আমার আবার পড়া লাগবে। তো আপনারা যখন কোয়েশ্চেন পাবেন ফার্স্টেই আমার মতো এভাবে কি যে জিনিসগুলো দাগানো দরকার, আমি রিডিং কম্প্রিহেনশনে যে 6টা মেথড বলছি সেই 6টা মেথডে যে জিনিসগুলো আইডেন্টিফাই করা হয় সেই জিনিসগুলো আমরা একবার কি দুইবার, কখনো প্রয়োজন হলে 3বার হলেও পড়বেন, বাট টাইম নিয়ে পড়বেন। এখানে কিন্তু অনেক মার্কস পড়ে এই কি ইনফরমেশন গুলো ফার্স্টে আমরা আইডেন্টিফাই করে ফেলছি, ডান। এবার আমরা অ্যাকচুয়াল যে কোয়েশ্চেন, আমরা এতক্ষণ ধরে প্যাসেজ ইন্টারপ্রিট করলাম, প্যাসেজে কিছু ফিলার কথাবার্তা আছে, ইনফরমেশন আছে, সেগুলো আমরা স্কিপ করে গেছি। আর যেই প্রয়োজনীয় জিনিসগুলো আমার যেগুলো প্রয়োজন মনে হয়েছে যে এই জিনিসগুলো থেকে ইউজুয়ালি কোয়েশ্চেন হয়, সেই জিনিসগুলো আমি মার্ক করে ফেললাম। এবার কোয়েশ্চেন শুরু করি। ইন দি অপিনিয়ন অফ দি অথর ইন 1825, এই যে প্রথমেই আমাদের স্কিমিং মেইন আইডিয়া অর অপিনিয়ন অফ দ্য অথর। আমি শুরুতেই মার্ক করছি, শুরু থেকে বলে আসতেছে যে অথর কিন্তু শুরুতেই যে ফার্স্ট কোয়ার্টার অফ দ্য 19th century ইন অ্যারাউন্ড 1825। সেঞ্চুরি কিভাবে কাজ করে, শতক কিভাবে কাজ করে এটা আমরা নিশ্চয়ই জানি। যদি 19th century বলা হয় তার মানে শুরু হবে 1800s থেকে, যেই সেঞ্চুরি তার 100 বছর আগে। তো ফার্স্ট কোয়ার্টার অফ দ্য 19th century যদি বলি তার মানে 1800s এর প্রথম 25 বছর, মানে অ্যারাউন্ড 1825 অনলি। এখানে ওই সম্পর্কে কি বলছিল রাইটার, ফার্স্ট হাফে ইস্টার্ন 4টা ইনস্টিটিউট নিজেদেরকে ইউনিভার্সিটি হিসেবে ক্লেম করছিল, বাট তারা ইন রিয়ালিটি ভার্সিটি হিসেবে সম্মান পাওয়ার যোগ্য ছিল না। এই যে those institutions that call themselves universities were not justified in doing so, এই জিনিসটা আমি উপরেই মার্ক করে আসছিলাম যে রাইটার কি বলছিল, বাট হার্ডলি yet to the point of view রাইটার তাদেরকে অ্যাপ্রুভ এখানে করে নাই। এখানে আমাদের কি কাজে লাগলো, এখানে আমাদের স্কিমিং প্রসেসটা কাজে লাগলো। থমাস জেফারসন ফাউন্ডেড ড্যাশ, এটা হইতেছে স্ক্যানিং কি ইনফরমেশন। আমি প্রথমবার যখন দাগাইছিলাম তখন এই জার্নালাইন করে রাখছি, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া ওয়াজ ফাউন্ডেড বাই থমাস জেফারসন, একজন পার্সন। আমি আপনাদের যখন পড়াচ্ছিলাম তখনও লিখে রেখেছিলাম যে ইনফরমেশন কুড বি আ পার্সন, কুড বি অ্যান ইনসিডেন্ট, কুড বি ইয়ার্স। আমরা অলরেডি ইয়ার কেন সেটা দেখে ফেললাম, এখানে পার্সনও চলে আসছে। ফাউন্ডেড দ্য ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া আন্ডার দ্য গাইডেন্স অফ থমাস জেফারসন। তার মানে থমাস জেফারসন, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া। সি দ্য সিভিল ওয়ার এন্ডেড। সিভিল ওয়ার আমরা দাগায় আসছিলাম, আফটার দ্য এন্ড অফ সিভিল ওয়ার, এই যে ক্লোজ অফ সিভিল ওয়ার, দ্যাট ইজ ফ্রম 1866 to 1876। সিভিল ওয়ার ক্লোজ হয়েছে এবং তখন থেকে গ্রেট ফ্লাওয়ারিং অফ দ্য ইউনিভার্সিটি আইডিয়া শুরু হয়েছে। তার মানে সিভিল ওয়ার শেষ হয়েছে 1866। কারণ অবশ্যই টাইম ফ্রেমটা হবে না, অ্যাবাউট 1866। 1866 এর দিকে শেষ হয়েছে এবং সেখান থেকে পরবর্তী 10 বছরে ডেভেলপ হয়েছে। তার মানে এই ডিউরিং দ্য ডেকেড তো নিশ্চয়ই সিভিল ওয়ারের সাথে রিলেটেড না, এটা হইতেছে ডেভেলপমেন্ট।
ডেভেলপমেন্ট এরা, এই টাইমটার সাথে সিভিল ওয়ারের কানেকশন নাই। সিভিল ওয়ার হচ্ছে কি আগে শেষ হয়েছে, আগে সিভিল ওয়ার হয়েছে, তারপরে ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তার মানে ডেভেলপমেন্ট এরার যে ফার্স্ট পয়েন্টটা, এটা হচ্ছে কি আমাদের সিভিল ওয়ারের এন্ডিং পয়েন্ট। এগেইন নিউমেরিক্যাল ইনফরমেশন দাগে রাখা আমাদের এখানে হেল্প করছে। দ্য ওয়ার্ড লিটল ক্লাস্টার্স মোস্ট নিয়ারলি মিনস, এই যে আমাদের কনটেক্সচুয়াল কিউজ চলে আসছে। দ্য ওয়ার্ড লিটল ক্লাস্টার্স এর মানে কি আমরা উপরে দেখে আসি। ক্লাস্টার মানে গুচ্ছ, গ্রুপ, স্মল গ্রুপ। এখানে লিটারাল মিনিংই চলে আসছে, স্মল গ্রুপস, কলেজেস, বিল্ডিংস, অর্গানাইজেশনস। most nearly means small groups. Last question, the university idea really began to develop. এখানে again রাইটারের আইডিয়েশন। রাইটার এখানে ক্লেম করছিল সিভিল ওয়ার শেষ হওয়ার পর, এখানে রাইটার হচ্ছে গিয়ে ক্লেম করছে যে গ্রেটলি ইউনিভার্সিটি আইডিয়েশনটা ডেভেলপ করা শুরু করে আফটার দ্য ক্লোজ অফ দ্য সিভিল ওয়ার। রাইটার এখানে প্যাসেজে ওপেন করছে যে ক্লোজ অফ দ্য সিভিল ওয়ারের পরে গ্রেট আর্লি ফ্লাওয়ারিং অফ দ্য ইউনিভার্সিটি আইডিয়া। তার মানে এখানে আমাদের ফাইনাল আনসার হবে জাস্ট আফটার দ্য সিভিল ওয়ার। ফার্স্ট কোয়ার্টার অফ দ্য 19th সেঞ্চুরিতে ভার্সিটি টাইটেল ক্লেম করছিল বাট জাস্টিফাইড ছিল না। এখানে আমরা রাইটার্স অপিনিয়ন লিখতেছি, জাস্টিফাইড ছিল না। এই কোয়েশ্চেনটা হইতেছে অপিনিয়ন অফ দ্য রাইটার। রাইটার এটা হচ্ছে কি আমাদের স্কিমিং প্রসেসের আন্ডার পড়ে। স্কিমিং এর টাইমে আমরা যখন এই ইনফোটা দাগায় রাখছিলাম, এটা আমাদের পরবর্তীতে এসে কাজে দিয়েছে। জাস্ট আফটার দ্য রেভলিউশন, আমেরিকান রেভলিউশনের পরে আরো কিছু ইউনিভার্সিটি নিজেদেরকে ইউনিভার্সিটি হিসেবে ক্লেম করা শুরু করে, বাট রাইটার সেটাকে প্রিটেনশিয়াস বলছিল। প্রিটেনশিয়াস বলছিল, তার মানে এটাও কারেক্ট আনসার না। ডিউরিং দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 19th সেঞ্চুরি, লাস্ট কোয়ার্টার রিলেটেড কোনো কথাই প্যাসেজে নাই, নট মেনশন এট অল। এটা আগেই বাদ, প্রসেস অফ এলিমিনেশন। আর বাকি অপশন রইল ডি, জাস্ট আফটার দ্য সিভিল ওয়ার, যেটা আমরা এখানে দেখে আসছি যে সিভিল ওয়ারের পরবর্তী সময়টাকে রাইটার গ্রেট ফ্লাওয়ারিং টাইম হিসেবে ক্লেম করছে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আই হোপ এখন আপনারা প্যাসেজটা একবার কি দুইবার পরে আমি যেই 6টা মেথড বললাম, সেই 6টা মেথডে যা কিছু আইডেন্টিফাই করা হয়, এই জিনিসগুলো যদি আপনারা কোয়েশ্চেনে মার্ক করে ফেলেন এবং পরে এমসিকিউ সলভ করতে যান, it will be easy for you. I hope it will be easy for you to solve the MCQs in lesser time. So imagine আপনি মাইন্ডলেসলি প্যাসেজটা একবার পড়লেন, পড়ে যে ডাইরেক্ট যে কোয়েশ্চেন গুলা সেগুলো সলভ করতে পারলেন। তারপর আপনার আবার পড়া লাগতেছে, কারণ আপনি প্রথমবার যখন পড়ছিলেন তখন লেখক কি আইডিয়েশন মিন করতেছে এটা মাথায় রেখে পড়েন। দ্বিতীয়বার আপনার পড়া লাগলো যে এখন লেখক কি মিন করছে। তারপর আবার পড়া থার্ড টাইম আপনার পড়া লাগতেছে যেখানে কননোটেশন ডেনোটেশন কি আছে, কোন লাইন দিয়ে কি মিন করা হয়েছে। আবার আপনার হচ্ছে কি পড়া লাগলো যে এখানে কনটেক্সচুয়াল মিনিং এ কি মিন করতে পারে। একটা প্যাসেজ 4-5-6 বার, 5টা কোশ্চেনের একটা প্যাসেজ 5 বার পড়ার থেকে একটা প্যাসেজ একবার পড়া, এন্ড সেই পড়ার মাধ্যমে যে ইম্পর্টেন্ট কি যে প্রয়োজনীয় জিনিসগুলা ওই মেথড গুলো ফলো করে যদি আপনি আগে জিনিসটা দাগায় রাখতে পারেন, ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু মার্ক দ্য এমসিকিউস। অলসো ধরেন আপনি কি পয়েন্ট পড়ছেন ঠিকই বাট ভুলে গেছেন, বাট সিন্স আপনি এক্সাম এটার খাতায় আগেই দাগায় রাখছেন, কোয়েশ্চেনে আগে দাগায় ফেলছেন, ইউ ক্যান জাস্ট গো ব্যাক টু দ্য প্যাসেজ এন্ড লাইক থমাস জেফারসন পার্সনের আন্ডারে খুঁজবেন, তারপর ভার্সিটি নেমের আন্ডারে খুঁজবেন বা ইয়ারের আন্ডারে খুঁজবেন কখন কোনটা লাগবে, এন্ড দিস সেভস টাইম। Believe me, this saves time a lot. So আমার প্রাইমারি সাজেশন হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে স্ক্যানিং, স্কিমিং আর কন্টেক্সচুয়াল কিউজ। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস সেশনে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ কম টাইমে মোর এফিশিয়েন্টলি আপনারা প্যাসেজ থেকে ফুল মার্কস তুলতে পারবেন। প্যাসেজ যদি এরকম, প্যাসেজ ইউজুয়ালি কঠিন হয় না, যেটুকুন দেখলাম আপনারা এই মেথডগুলো যদি ফলো করেন তাহলে কম টাইমে প্যাসেজে ফুল মার্কস তোলা পসিবল। That's all for today. I hope today's class was helpful. See you next time on some other class.